আসিফ নজরুল এবং প্রথম আলোর প্রভাব কতটা শক্তিশালী সেটা বুঝতে দুটি ঘটনা তুলনা করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের পর ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত সরকারের মুখপাত্রের ভূমিকায় ছিলেন। এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন। আওয়ামী লীগের পক্ষে সাখাওয়াতের এক বক্তব্যে মন্ত্রণালয় ছাড়তে হয়েছে প্রভাবশালী এই উপদেষ্টাকে। এবার চলুন প্রথম আলো আর আসিফ নজরুল কত শক্তিশালী সেটা দেখা যাক। 5টা মিনিটের লেগে তুই খালি আয়া পর তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই তো আয় ভাই, তুমি শুনছো না তোর মায়ে ঘুমায়, তোর মায়ে। নাটক চলচ্চিত্রের মাধ্যমে পরকীয়া সমকামিতা থেকে শুরু করে ইসলাম বিদ্বেষ সমাজ ধ্বংসের অন্যতম মাস্টার মাইন্ড মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর দেশের শতভাগ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তারপরেও ফারুকীকে সরানো যায়নি, কারণ আসিফ নজরুল এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুলের অনেক পুরাতন নারী সাপ্লায়ার মোস্তফা সরোয়ার ফারুকী। আসিফ নজরুল দাবি করেছেন তিনি ফারুকের উপদেষ্টা হওয়ার বিষয়ে কিছুই জানেন না, কিন্তু আমাদের হাতে আসা তথ্য বলছে আসিফ নজরুল ফারুকীর অনেক পুরাতন বন্ধু। প্রায় এক যুগ আগে ফারুকী এবং তিশার বিয়েতে হাতে গোনা যে কজন মানুষ দাওয়াত পেয়েছিলেন, আসিফ নজরুল সেই ভাগ্যবানদের মধ্যে একজন। মোস্তফা সরোয়ার ফারুকীর মন্ত্রণালয়টিও আসিফ নজরুলের নিজে ছেড়ে দেয় মন্ত্রণালয়। এবার প্রশ্ন আসতে পারে, ফারুকীর সাথে আসিফ নজরুলের সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু প্রথম আলোর সাথে ফারুকীর সম্পর্কটা আসলে কি? এটাই আজকের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসিফ নজরুলের মতো হানি ট্র্যাপে পড়ে যারা প্রথম আলোর হয়ে কাজ করতে বাধ্য হন, তাদের জন্য প্রথম আলোর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে মেরিল প্রথম আলো, এবং সেই সাথে সম্প্রতি যোগ হয়েছে চরকি নামে আরেকটি প্রথম আলোর ওটিটি প্ল্যাটফর্ম। চরকি নামক ওটিটির চক্করে ফেলে বিভিন্ন নায়িকার মডেলদের ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখে আসিফ নজরুলদের মতো খদ্দের সংগ্রহ করে প্রথম আলো। নায়িকা মডেলদের সাথে বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে আজীবনের জন্য জিম্মি করা হয় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদেরকে। এই ফাঁদ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেদওয়ান রনি আর মোস্তফা সরোয়ার ফারুকী, যার আড়ালে থেকে সব কলকাঠি নাড়েন প্রথম আলোর সাংবাদিক আনিসুল হক। মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন লম্পট কিভাবে উপদেষ্টা হলেন সে বিষয়ে সিদ্দিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করতে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, সবই ভারতের খেলা। রিহাবে ছিল ফারুকী, এটা তো জানি আমি, যখন রিহাবে ছিল তো অহংকার খাইনিও জানি আমি। এটা ইউনিভার্সাল ট্রুথ। সারা দেখবি যে মানুষটাকে 90% মিডিয়ার মানুষ তাদের বিরোধী, 10% তার পক্ষের লোক পাওয়া যাবে কিনা সন্দেহ, সেই মানুষটা আমি পুরো অবাক হয়ে গেলাম। আসলে এটা তারা বানাইছে প্রথম আলো, এটা তো প্রথম আলো, বেসিক্যালি প্রথম আলো, বুঝছি, এই লিস্টটা প্রথম আলো। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন মিডিয়া স্টার লিমিটেডের অধীনে প্রথম আলোর মাধ্যমে পরিচালিত চরকি নামক প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা রেদওয়ান রনি, আর চরকিতে সবচেয়ে বেশি কন্টেন্টের যোগানদাতা মোস্তফা সরোয়ার ফারুকী। নারী খেকো আনিসুল, ফারুকী আর রনি তিন মাফিয়ার হাতে জিম্মি হয়ে আছে বাংলাদেশের মিডিয়া জগৎ। প্রথম আলো চক্রের ফাঁদে পা দিয়ে অনেক অভিনেত্রী অন্ধকার জগতে জড়িয়েছে, আবার যারা তাদের ফাঁদে পা দিতে রাজি হয়নি তাদেরও ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। তো আজকাল তো দেখা যাচ্ছে শেখ হাসিনার তারাইয়া যেই জিনিসটা হয়েছে, সেখানে সেই উপদেষ্টারা মানে উচ্ছিষ্ট করছে দেশটাকে। যেমন ফারুকীর জন্য যখন ডক্টর ইউনূস বাইরে গেল, রাস্তাঘাট ভাইঙ্গা মানে শেখ হাসিনার মধ্যে তাদের পয়দায় হতে যাচ্ছে, সে নির্লজ্জভাবে নতুন উপদেষ্টাদের সাথে শপথ নিয়ে চাকরি করা শুরু করলো, একদিনও চাকরি মিস করে নাই। এই ফারুকী তো একটা সময় দেখতাম গান্দা ছাড়া কিছু খায় না, হ্যাঁ। তারপরে তার একটু উন্নত হলো, অপিকরিমদের চাই না, তার আগে বন্যার সাথে ছিল, তার আগে যে গান গাইছে কালী মহিলাটা ভুলে গেছে নামটা, ভুলে যায়। তারপরে সে এতটাই অমঙ্গলজনক ছিল যে তার ভাই ব্রাদাররা যে প্রথম চারজন তো জীবন এরা জীবন, আমরা যখন শুটিং করতেছি আশুতোষ জনের বাইনোকুলার, তিন্নিকে ওরা যৌন হয়রানি এবং তাকে শারীরিকভাবে মানসিকভাবে এতটাই ভারাক্রান্ত করছিল। আমরা মামুন আমাকে বলছে যে আপনার আশুতোষ জনের শুটিংটা বন্ধ করে দিই, এবং একাধারে তো আমি তো গান দেখাতে দেখছি, পরবর্তীতে শুনলাম তিনি ফারুকী রিহাব করে আসছে। এটা আমার কথা না, এটা একদম আপনারা যারা ভীষণভাবে ওনার সাথে সম্পৃক্ত সিদ্দিক এখনো বলতেছে যাচ্ছে গান। এই ফারুকীর কর্মকাণ্ড শুনবেন। আমি রাজীব নামে ওদের তখন 69-এর সময় একটা এডিট খারাপ একটা কথা বলছি, আমি বললাম এই কথাটা তোমার মুখে মানায় না, তুমি কেন বললে যে এখান থেকে শিখছি। আমি উদাহরণস্বরূপ ওইখানকার এডিট দিলে বললাম তো এইটা ওইটা ওইটা। ফারুকী এতটাই মানে তখন গান্ধা তোটে ভুলে গেছে সবই, দরজা আটকাইয়া সব এদিগুলো রেখে আমাকে মাঝখানে এমন অপমান করলো, তো এরকম এরকম সেরকম। আমি না হতভম্ব হয়ে গেলাম। ওর এইটুকু মাথা ছিল না তখন, নন ম্যাট্রিক বা ম্যাট্রিক হইলে যা হয়, পড়াশোনার তো মানে বাদ বাধা কিছু নেই। পোটেনশিয়াল কি দিছে, থ্রিসাম ফোরসাম, তারপরে মানে যা তা আর কি। আবার আমারটা সময় পরকিয়া, এখন আমার প্রেমের কথা বলতে পারে, বলতেই পারে। তো
আগে বলবো আপনারা উচ্ছিষ্ট করেন না দেশটাকে। ফারুকী আমি মেনে নিলাম, অনেক শিল্পী তোমাকে বাধাই দিয়েছে। এভাবে প্রথম আলো কেন্দ্রিক এক সিন্ডিকেট গড়ে উঠেছে মিডিয়া পল্লীতে, যাদেরকে সুবিধা দিতে আসিফ নজরুলের মাধ্যমে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে প্রথম আলো। যে কারণে হানি ট্র্যাপের শিকার আসিফ নজরুল সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেও গোটা দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে ফারুকীকে উপদেষ্টা করে রাখতে বাধ্য হন। বর্তমান সরকারের প্রথম আলো চক্রের আরেক গুরুত্বপূর্ণ সদস্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ৫ আগস্টের আগে কখনো শফিকুলের নাম কেউ শুনেছেন কিনা তার সন্দেহ আছে। তারপরেও ১৫ বছর হাসিনার বিরুদ্ধে চুপ থাকা শফিকুল হঠাৎ করেই রং পাল্টে হয়ে গেলেন বিদ্রোহী সাংবাদিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী পলিসির কারণে শফিকুল আলম এখন ভারতের বিরুদ্ধে কথা না বললেও তিনি সরকারের ভেতরে বসেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। ৫ আগস্টের ৪ দিন পর ৯ তারিখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যে অভিযোগ তুলে শাহবাগে হিন্দুদের যে সমাবেশ হয়েছিল, সেই সংবাদ এএফপিতে প্রচার করে তিনি প্রথম বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিলেন, যে বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছেন। এছাড়া রাহুল আনন্দের বাড়িতেও আন্দোলনকারীরাই নাকি অগ্নিসংযোগ করেছে এমন মিথ্যা গুজবও তিনি তার ফেসবুকে ছড়িয়েছিলেন। ডক্টর ইউনূসের আদেশ মান্য করতে ইদানিং শফিকুল হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করলেও প্রেস সেক্রেটারি হবার আগ পর্যন্ত তিনি হিন্দু নির্যাতনের মিথ্যা গুজব তার ফেসবুকে প্রচার করেছেন, যা এখনো তার ফেসবুক ওয়ালে গেলে পাওয়া যায়। শফিকুলের আসল পরিচয় জানতে তার কিছু পুরাতন ফেসবুক পোস্ট দেখলেই চলবে। ২০২০ সালে শেখ মুজিবের ব্যবহৃত জিনিসের প্রদর্শনীতে গিয়ে মুজিবের পছন্দের কালো কোট পরে ছবি পোস্ট করেছিলেন শফিক। অতীতে আওয়ামী প্রীতি এবং ইসলাম বিদ্বেষী এরকম অনেক পোস্ট রয়েছে শফিকুলের ফেসবুকে। ৫ তারিখের পরেও অভ্যাসজনিত কারণে নিজের মুজিব প্রেম এবং ইসলাম বিদ্বেষী চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে তার বিভিন্ন লেখনীতে। ৫ তারিখ শেখ মুজিবের মূর্তি ভাঙার ভিডিও শেয়ার করে শেখ মুজিবকে ইন্ডিপেন্ডেন্ট হিরো আখ্যা দিয়েছিলেন কথিত আওয়ামী বিরোধী সাংবাদিক শফিকুল আলম। আগস্টের ৯ তারিখে শেখ মুজিবের নামের পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তনে বেজায় কষ্ট পেয়েছিলেন শফিকুল আলম। শফিক লিখেছিলেন, শেখ মুজিবের নামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়াটা একটা ফাজলামো। যারা মুজিবের নামের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের নাম চেয়েছেন তাদের বিচারের দাবি করে শফিকুল আলম লিখেছিলেন, যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে ইব্রাহিমের নামের পরিবর্তে যোগেন্দ্রনাথ মণ্ডলের নাম দেয়া হোক। ১৫ বছর শেখ হাসিনা লুটপাটের উদ্দেশ্যে করা কোনো প্রকল্প নিয়ে শফিকের এত খারাপ লাগেনি যতটা মডেল মসজিদ করাতে লেগেছে। বিটিভির টকশোতে গিয়ে শফিক ক্ষোভ জানিয়ে বলেছেন, মডেল মসজিদ কেন বানাতে হবে? এই যে সরকারি ব্যয় আমার এত ৫৬০টা মসজিদ কেন করতে হবে? আমাদের মসজিদের কি অভাব পড়ছিল? বিএনপির ব্যাপারেও চরম বিদ্রোহী শফিকুল আলম। ৫ তারিখের পর বিএনপি ৩ মাসের মধ্যে নির্বাচন চাইলে শফিকুল বলেছিলেন, বিএনপি হাসিনাকে ক্ষমতা থেকে নামায়নি, অতএব বিএনপির কথা মতো তত্ত্বাবধায়ক সরকার তাদের মেয়াদ নির্ধারণ করবে না। সবকিছুর পর এখানেও প্রশ্ন আসতে পারে, প্রথম আলোর সাথে শফিকুল আলমের সম্পর্কটা কি? শফিকুল আলম সবশেষ এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে কাজ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব হওয়ার আগে তার জায়গায় তিনি প্রথম আলোর জঙ্গি বিষয়ক বিশেষ সাংবাদিক সাবিহা আলমকে বসিয়ে এসেছেন। যেই সাবিহার বিরুদ্ধে 15 মিনিটসের অনুসন্ধানে দেখানো হয়েছিল কিভাবে তিনি মেজর জিয়াউল হকের বাবাকে হুমকি দিয়ে মিথ্যে জবানবন্দি নিয়েছিলেন। আপনি বলছেন যে জিয়া হচ্ছে একরোখা এবং ধর্মান্ধ ছিল, এই বক্তব্যগুলি আপনি কোন পরিস্থিতিতে দিচ্ছেন? তখন যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি শিকার হয়ে আমি তো বলতে পারি, এটা না হলে আমাদের মানে অত্যাচার হয়ে যেত। আমি তো হয়তো আয়না করে থাকতে। উনি বললো যে আমি সাংবাদিক ও নিউজ আই গো এগেইনস্ট সামথিং, মানে উনি নাকি উনি বিশেষ সাংবাদিক বলে যে জানেন আপনারা কিন্তু ক্ষতি হতে পারে, যেহেতু আমি একটু চেক করতে শুনে মানে যদি আমি মানে ওনার পক্ষে আনসার না করি প্রথম আলোর মতিউরের আরেক বন্ধু টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তাকে বসানো হয়েছে দুদক সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদে। ৭৫ বছর বয়সী ইফতেখারুজ্জামান এক স্বৈর শাসক হিসেবে নিজের পদ আঁকড়ে বসে আছেন টিআইবিতে, যেখানে তার নিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে টিআইবির রিপোর্ট জালিয়াতির। যেহেতু সরকারের সাথে ডক্টর ইফতেখারুজ্জামান বা টিআইবির যে নির্বাহী পরিচালক, ওনার সাথে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে একটা গহরমরম বা যোগাযোগ আছে। বিশেষ করে তখনকার প্রধানমন্ত্রী খুব প্রভাবশালী উপদেষ্টা জনাব এস টি ইমাম ও খরিদি বলা যায় উনি স্নেহভাজন ছিলেন। এখন অনেকটা বলা যায় এই সম্পর্কের কারণে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার যাতে করে কোনো প্রকার ব্যয়কাটা না পড়ে এবং টিআইবিও যেন ঝুঁকিতে না পড়ে বা শেখ হাসিনার বিরাট ভাজন না হয়, তখন উনি যে কাজটা করেছেন এই রিপোর্টটাকে তামাদি করে দিয়েছেন। উনি প্রকাশ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই রিপোর্টটা যদি প্রকাশ পেত তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যারা আছে বা তাদের সংস্থাগুলো জানতে পারত যে বাংলাদেশে উচ্চ পর্যায়ে কিভাবে দুর্নীতিগুলো সংঘটিত হয়, আয়োজিত হয় এবং দুর্নীতির যে সাথে যুক্ত যারা বলা যায় প্লেয়ার বা খেলোয়াড়, তারা কিভাবে সেখানে খেলে, কার কি রোল থাকে এবং সেটার প্রভাব কি আমাদের দেশবাসী খুব ভালোভাবে জানতে পারত।
টিআইবির সাবেক কর্মকর্তা রেজাউল করিমের করা কয়েকটি রিপোর্ট সহ বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে করা গুরুত্বপূর্ণ কয়েকটি রিপোর্ট গায়েব করে দিয়েছিলেন ইফতেখারুজ্জামান। ইফতেখারের মাধ্যমে প্রথম আলো আসিফ নজরুল গং তাদের পছন্দের দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানানোর অপতৎপরতা শুরু করেছেন। ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের নামে কালক্ষেপণ করে দুর্নীতিবাজদের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের সুযোগ করে দেওয়া হয়েছে। অথচ অত্যন্ত সৎ এবং নীতিবান হিসেবে পরিচিত সাবেক বিচারক মোতাহার হোসেনের নাম প্রস্তাব করা হলেও আসিফ নজরুল সেটা আটকে রেখেছেন, কারণ মোতাহার হোসেনকে তিনি তারেক রহমানের ঘনিষ্ঠজন মনে করেন। আসিফ নজরুলের সাফ কথা, তারেক রহমানের ঘনিষ্ঠ কেউ দুদকের চেয়ারম্যান হতে পারবে না। ৭১ টিভির টকশো রিজার্ভ আলোচক জঙ্গি বিশেষজ্ঞ ভারতীয় আরেক রয়্যাল এজেন্ট ডেইলি স্টারের সাংবাদিক গোলাম মর্তুজা ২০১৮ সালে নির্বাচনের আগেও তারেক রহমান আর খালেদা জিয়াকে জঙ্গিদের নেতা বলা মর্তুজা হঠাৎ করে আওয়ামী বিরোধী ভিডিও আপলোড করা শুরু করেন ইউটিউবে। সেখান থেকে প্রথমে ডেইলি স্টার, সবশেষ আসিফ নজরুল মাহফুজ আনামের তদবিরে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির পদ ভাগিয়ে নিয়েছেন আওয়ামী এই সাংবাদিক। আর এর সবকিছুই হচ্ছে ভারতীয় চক্র প্রথম আলো ডেইলি স্টারের পরামর্শে। হঠাৎ করে রং পাল্টানো গোলাম মর্তুজা আওয়ামী লীগের দালালিটা পুরোপুরি এখনো ছাড়তে পারেননি। দুদিন আগেও গোলাম মর্তুজা ডিবিসির টকশোতে বলেছেন সরকার শেখ মুজিবকে জাতির পিতা না মানলেও শেখ মুজিব নাকি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বাংলাদেশে। আর এটাই হচ্ছে সাংবাদিক গোলাম মর্তুজার আসল চেহারা। বঙ্গবন্ধু জাতির জনক হিসেবে যেভাবে ছিল সেভাবে থাকতে দিলেই সবচেয়ে ভালো হতো। বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে, সেই বঙ্গবন্ধুর আরেকবার মূল্যায়ন হবে দেশে। এভাবে প্রথম আলো সহ আওয়ামী চেতনাধারী বুদ্ধিজীবীদেরকে সরকারের গুরুত্বপূর্ণ সব জায়গায় বসিয়ে প্রথম আলো আর ভারতের অবস্থানকে শক্তিশালী করছেন আসিফ নজরুল। আসিফ নজরুল যে মন থেকেই সবকিছু করছেন তা নয়, অনেক কিছু সে না চাইলেও করতে হচ্ছে, কারণ আসিফ নজরুল অনেক আগে থেকেই তার আলু আরেকজনের ক্ষেতে বর্গা দিয়ে রেখেছেন। এই আলুর দোষে পুরো আইন মন্ত্রণালয় এখন আওয়ামী লীগ দখলে নিয়েছে। আসিফ নজরুল যেন নীরব এক দর্শক। বিষয়টা একদমই হাস্যকর নয়। আপনি কি জানেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারীকে? আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী হচ্ছেন শামসুদ্দিন মাসুম, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল হোতা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত সহকারী ছিলেন। নরেন্দ্র মোদীর সবশেষ নির্বাচনে জয়ী হবার পর শেখ রেহানার সাথে সফর সঙ্গী হয়েছিলেন আসিফ নজরুলের পিএস শামসুদ্দিন মাসুম। আপনার কাছে নিশ্চয়ই অবাক লাগছে যে খায়রুল হকের কারণে বাংলাদেশের সব সংকটের সূচনা তার পিএস কিভাবে আসিফ নজরুলের পিএস হয়। শুধু পিএস নয়, আইন মন্ত্রণালয়ের সব কলকাঠি নাড়ছেন শামসুদ্দিন মাসুম। আসিফ নজরুলকে ভাঙিয়ে মাসুম এরই মধ্যে শুরু করেছেন ব্যাপক চাঁদাবাজি। মাসুমের বিরুদ্ধে অভিযোগ করেছে রেবেকা মোহাম্মদ মিমি নামে এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভে সন্তান দিয়ে ছুঁড়ে ফেলার। স্থানীয় একটি পত্রিকায় মিমি অভিযোগ করেছেন মাসুমকে বিয়ের জন্য চাপ দিলেও তিনি আইন উপদেষ্টা আসিফ স্যারের ভয় দেখাচ্ছেন। মিথ্যে মামলা দিয়ে মিমিকে জেলে ঢোকানোর হুমকিও দিচ্ছেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী শামসুদ্দিন মাসুম। মাসুম যাই করুক, আসিফ নজরুলের আসলে কিছু করার নেই, কারণ তিনি মাসুমের কাছে জিম্মি। আসিফ নজরুল কেন মাসুমের কাছে জিম্মি সেটা বের করতে পারলেই আজকে পুরো অনুসন্ধানের মূল রহস্য বেরিয়ে আসবে। শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের ঘনিষ্ঠ হবার আগে আইন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা উম্মে সরাবন তহুরাকে আসিফ নজরুলের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু উম্মে তহুরা যে শামসুদ্দিন মাসুমের বেড পার্টনার সেটা আসিফ নজরুল একেবারেই জানতেন না। যতদিনে জেনেছেন ততদিনে আসিফ নজরুলের গোপন ভিডিও তহুরার হাতে। সেই ভিডিওর ভয় দেখিয়ে আসিফ নজরুলের পিএসের চেয়ারে বসানো হয়েছে শামসুদ্দিন মাসুমকে। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুলের চেয়ার বড় হলেও ক্ষমতায় মাসুম আর তহুরা সবার চেয়ে উপরে, আর তাদেরকে দিয়ে প্রথম আলো আওয়ামীপন্থী কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে যাচ্ছেন। এখানে প্রশ্ন আসতে পারে, তহুরা মাসুমের সাথে প্রথম আলোর সম্পর্কটা কি? আসিফ নজরুলকে হানি ট্র্যাপে ফেলা উম্মে তহুরা ছিলেন প্রথম আলোর সাংবাদিক। এ ধরনের অভিযানে কাজে লাগাতেই প্রথম আলো তহুরাকে জুডিশিয়াল সার্ভিসে চাকরি নিয়ে দিয়েছিলেন। অনেকদিন আগে প্রথম আলো রয়ের রোপণ করা সেই গাছে এখন ফল ধরতে শুরু করেছে, আর আসিফ নজরুল সেই ফলের ছুঁড়ে ফেলা বিচির মতো অসহায়। মাসুমের মাধ্যমে আসিফ নজরুল তার নিয়োগ বদলি বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সূত্র জানিয়েছে আসিফ নজরুল তার স্ত্রীকে আমেরিকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন এবং ৫ তারিখের পর থেকে দুহাত ভরে টাকা কামাচ্ছেন এবং সেই টাকা যুক্তরাষ্ট্রে পাচার করবেন বলেও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। এর মধ্যে তার ঘনিষ্ঠ এক সাংবাদিকের মাধ্যমে $1.3 মিলিয়ন দিয়ে বাড়ি কেনার চেষ্টা করছেন আসিফ নজরুল। আপনি সংস্কার আমার তো এই সংস্কারের প্রতি এখনো বিশ্বাস নেই। তো আসিফ নজরুল, আপনি এত ছাত্রদের নিয়ে এত চিল্লাপাল্লা করেন, হই হুলস্থুল করেন যে সংস্কার করে নাকি উল্টাইয়া দিবেন, তো আপনি একজন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন? এই সংস্কারটুকু না করে একজন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন? এভাবে চলছে আসিফ নজরুলের সংস্কার। একদিকে ভারতীয় গোয়েন্দাদের শাখা অফিস ডেইলি স্টার প্রথম আলোর এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে বাঁচানোর সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসিফ নজরুল। মাঝখানে যে স্বপ্ন নিয়ে মানুষ জীবন দিল, তাদের সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পথে। তারপরেও আমাদের দেশের কিছু মানুষ স্বপ্ন দেখে আসিফ নজরুলের হাত ধরে এই দেশ সিঙ্গাপুর হবে। তাদের সাথে আমিও একটু স্বপ্ন দেখতে চাই, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাস্তবেও কিছু একটা হতে হবে। কিন্তু আসলেই কি বাস্তবে কিছুই হচ্ছে? আসিফ নজরুল সারা জীবন প্রবাসীদের জন্য মায়া কান্না করে আসলেও কার্যত প্রবাসীদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অথচ সেই মন্ত্রণালয়টি এখন তার অধীনেই। এখনো সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যে যেতে আগের মতোই বাড়তি টাকা গুনতে হয়। এখনো কেউ মারা গেলে তাদের লাশ আনার টাকাটাও ওই পরিবারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
সারা বছর ভারতের বিরুদ্ধে কথা বলে বিডিআর হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আসিফ নজরুল। বিডিআর জওয়ানদের ছাড়ার কোনো ব্যবস্থা নেই। আওয়ামী বিচারকেরা এখনো পর্যন্ত তাদের বিচার কার্য চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ আমলে জেলে যাওয়া রাজনৈতিক বন্দীরা এখনো জেলে পচে মরছেন, অথচ আসিফ নজরুলের কোনো ভ্রুক্ষেপ নেই। তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলোর ক্ষেত্রে আইনের দোহাই দিয়ে আটকে রাখা হয়েছে। মাহমুদুর রহমানের মতো বিপ্লবীকে আইনের দোহাই দিয়ে জেলে ঢোকানো হয়েছে। কথায় কথায় আইন শেখানো আসিফ নজরুলকে উত্তর দিতে হবে কোন আইনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আসিফ নজরুল উপদেষ্টাই বা হয়েছেন সংবিধানের কোন ধারায়? পুলিশ ধরার পর 3 হত্যা মামলার আসামি মুন্নি শাহ কোন আইনে ছাড়া পেলেন? রাতের আধারে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে তারপর তাকে ছাড়তে বাধ্য করা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? আইন উপদেষ্টার চাচা শ্বশুর হলেই কি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়? তাহলে জাফর ইকবালকে আসিফ নজরুল কোন আইনে পালিয়ে যেতে সাহায্য করেছেন? সারা দেশে হত্যা মামলার আসামিরা নির্দ্বিধায় কোন আইনের বলে ঘুরে বেড়াচ্ছেন? বাংলাদেশের সংবিধানের কোন ধারায় তাদেরকে বাঁচানো হচ্ছে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রথম আলোর তত্ত্বাবধানে সরকারের একটি অংশ আওয়ামী লীগকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এত কিছুর পরও বিএনপি জামায়াতের এক শ্রেণীর নেতারা প্রথম আলো ডেইলি স্টারকে বাঁচাতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। অথচ 15 বছরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর কারিগর এই প্রথম আলো। শুধু বাংলাদেশ নয়, খালেদা জিয়া এবং তারেক রহমানকে জঙ্গিদের নেতা হিসেবে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে এই প্রথম আলো ডেইলি স্টার। 2024 সালে বলে রাখলাম, প্রথম আলোকে ভারতমুক্ত করতে না পারলে এ দেশকে আবারও ভুগতে হবে। সমস্যা হলো যেদিন বুঝবেন সেদিন আর কিছুই করার থাকবে না। ভারত আর আওয়ামী লীগ যদি আরেকবার সুযোগ পায় তাহলে এই দেশকে আর কখনোই স্বাধীনতার সূর্য দেখতে দেওয়া হবে না। কে কোন দল করে জানি না, শুধু এতটুকুই বলবো, প্রথম আলোর পক্ষে যে কথা বলবে সেই ভারতীয় দালাল। অতএব প্রথম আলো আর স্বাধীনতা একসাথে বাংলাদেশের মানচিত্রে থাকতে পারে না। এটা কোনো পত্রিকা নয়, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার বাংলাদেশে একটি শাখা। আমরা কোনো পত্রিকা বন্ধ চাই না, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে যে মানুষ হত্যার ভয়াবহ অভিযোগ উঠেছে তার বিচার যতদিন না হবে ততদিন তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। তাদের পাশে যে দাঁড়াবে তাকেই শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। আল্লাহ হাফেজ।